টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট 1 থেকে সেট 4 অবধি প্রশ্ন এবং তার উত্তর। তোমরা জানো তোমাদের এবার থেকে চালু হচ্ছে হলিস্টিক কার্ড, তার জন্য তোমাদের এবারের পরীক্ষা হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী হবে, অর্থাৎ পরীক্ষায় পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। যেহেতু এটা 4টে সেটের ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা একটু লম্বা হবে, তাই জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এবারের যে নতুন প্রশ্ন প্যাটার্ন রয়েছে, অর্থাৎ হলিস্টিক কার্ড অনুযায়ী যে প্যাটার্ন রয়েছে, সেখানে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 নম্বরের হবে। এর আগে পর্যন্ত তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 15 নম্বরের হতো। এবার যেহেতু হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী 30 নম্বর বলেছে, সেক্ষেত্রে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটাও কিন্তু এবার তোমাদের চেঞ্জ হবে। তো তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। প্রথমে দেখো তোমাদের সিলেবাসে কি রয়েছে। ভৌত পরিবেশের মধ্যে রয়েছে বল ও চাপ, স্পর্শ দ্বারা ক্রিয়াশীল বল, মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া। এর মধ্যে যেটা রয়েছে পদার্থের প্রকৃতি আর পদার্থের গঠন। আর লাইফ সায়েন্স পোর্শন থেকে তোমাদের রয়েছে দেহের গঠন। এবার দেখে নাও তোমাদের যেটা মেন, যেটা মাস ডিস্ট্রিবিউশন, সেটা একবার দেখে নাও। তোমাদের প্রথমে মাস ডিস্ট্রিবিউশনে দুটো পার্ট থাকছে, একটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স গ্রুপ এ এবং গ্রুপ বি লাইফ সায়েন্স। তো তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি মিলে এমসিকিউ থাকছে 8টা। গ্রুপ এ এবং গ্রুপ বি মিলে তোমাদের 1 নম্বর প্রশ্ন থাকবে 7টা। গ্রুপ এ গ্রুপ বি মিলে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে 3টে। গ্রুপ এ গ্রুপ বি মিলে 3 নম্বরের প্রশ্ন থাকবে 3টে। মোট তোমাদের এইভাবে কিন্তু 30 নম্বরের প্রশ্নের মার্কস ডিস্ট্রিবিউশন হবে। 8 সাথে 15, 9 আর 6 15, 15 15 30, 30 নম্বরের পরীক্ষা এভাবে হবে। তো এটা যেহেতু তোমাদের জন্য সম্পূর্ণ নতুন, এর আগে অবধি তোমার 15 নম্বর পরীক্ষা দেখে এসছো, তার জন্য কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখো। প্রথমে কি আছে দেখো, গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স, সেখানে দেখো প্রথমে যে প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো। 1 গুণ 5 সমান 5, 5টা প্রশ্ন আছে এখানে দেখো। কঠিনতম মৌল হলো হিরে নাকি লোহা নাকি প্ল্যাটিনাম? উত্তর হচ্ছে হিরে। তারপর প্রশ্ন, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 গ্যাসের বর্ণ হলো বাদামি নাকি সবুজ নাকি লাল নাকি নীল? উত্তর হচ্ছে বাদামি। তারপরের যে প্রশ্ন আছে, অ্যামাইলেজ উৎসেচক গঠনে যে আয়নের প্রয়োজন হয় তা Ca2+, K+ নাকি Cl-। উত্তর হচ্ছে Cl-। নেক্সট প্রশ্নে চলে আসছি। 1.4, পৃথিবীতে অভিকর্ষীয় ত্বরণ G হলে চাঁদে অভিকর্ষীয় ত্বরণের মান হয় G, G/2, G/6 নাকি 6/G? উত্তর হচ্ছে C, G/6। 1.5, কেজি পার লিটার এককে পারদের ঘনত্ব হবে 12.5, 13.6 নাকি 13.81? উত্তর হচ্ছে 13.6। এবার চলে আসো পরের প্রশ্ন, 2 এর দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম যে প্রশ্ন আমরা দেখে নেব দেখো, 2.1, তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এমন ধাতব পদার্থের উদাহরণ হলো? উত্তর লিখবে তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এমন ধাতব পদার্থের উদাহরণ হলো ঢালাই লোহা, পিতল ইত্যাদি। পরের প্রশ্ন দেখো, 2.2, ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন উৎপন্ন হয় তাকে কি বলা হয়? উত্তর লিখবে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন উৎপন্ন হয় তাকে সমযোজী বন্ধন বলা হয়। পরের প্রশ্নে চলে যাচ্ছি 2.3, সমুদ্রের জলের চেয়ে নদীর জলের ঘনত্ব বেশি। এটা সত্য নাকি মিথ্যা নির্বাচন করতে বলা হয়েছে। তো এটা একদম মিথ্যা। আশা করি সকলে তোমরা বুঝতে পারছো। এবার চলে আসুন নেক্সট প্রশ্ন দেখো, 2.4 যে প্রশ্ন, কিউপ্রিক আয়নের যোজ্যতা 2, এটা সত্য মিথ্যা নির্বাচন করতে বলা হয়েছে। তো এটার উত্তর হচ্ছে সত্য। পরের প্রশ্ন, পৃথিবী ও পৃথিবীর কাছাকাছি থাকা অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে কি বলে? উত্তর লিখবে পৃথিবী ও পৃথিবীর কাছাকাছি থাকা অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে অভিকর্ষ বলে। এবার দেখো 3 এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4। প্রথম যে প্রশ্ন আমরা দেখে নেব দেখো, 3.1, উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন? উত্তর লিখবে রাসায়নিক বিক্রিয়া শুরু করতে শক্তির প্রয়োজন হয়। উষ্ণতা বাড়লে অণুদের গতিশক্তি বাড়ে, তখন বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি ঘটে।
সেই কারণে উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। পরের প্রশ্ন দেখো 3.2 প্লবতা বলতে কি বোঝায়? উত্তর লিখবে যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই বলটিকে প্লবতা বলা হয়। নেক্সট প্রশ্ন 3.3 প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি? উত্তর লিখবে 0°C উষ্ণতায় 45° অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে সঠিক 76 সেন্টিমিটার দীর্ঘ পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। আচ্ছা, তোমাদের পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের যেহেতু এবারের প্রশ্ন প্যাটার্নটা নতুন 30 নম্বর প্রশ্ন, তার জন্য তোমাদের জন্য আমি চেষ্টা করছি আরও 3-4টে সেটের প্রশ্ন এবং তার উত্তর রেডি করার। তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর আগে দরকার সেটা কমেন্টে অবশ্যই জানাবে, এবং তোমরা কে কোথা থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। পরবর্তী প্রশ্নে চলে যাবো আমরা। 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 × 2 = 6। প্রথম যে প্রশ্ন দেখো 4.1 অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে প্রথম পয়েন্ট দিয়ে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে। 2 নম্বর কোনো বিক্রিয়ায় কোনো অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে বার করতে হয়, বিক্রিয়ার সমীকরণ দেখে বলা যায় না। 3 নম্বর এমন কোনো অনুঘটক হয় না যে অনুঘটক সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারবে। চলে আসবো নেক্সট প্রশ্ন যেটা আছে 4.2 থার্মোমিটারের নিচের দিকে যে চকচকে কুণ্ডটি থাকে তার মধ্যে পারদ ভর্তি থাকে। পারদ একটি তরল পদার্থ। পারদের ঘনত্ব 13.6 গ্রাম/সিসি। 1 লিটার পারদের ভর কত গ্রাম নির্ণয় করো। উত্তর লিখবে 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার পারদের ভর হচ্ছে 13.6 গ্রাম, অতএব 1000 ঘন সেন্টিমিটার পারদের ভর 13,600 গ্রাম। এবার দেখো তোমাদের গ্রুপ বি যেটা লাইফ সায়েন্স সেটা চলে আসছে। গ্রুপ বিতে প্রথমে তোমার এমসিকিউ প্রশ্ন হবে। প্রথম যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন, দ্বি একক পর্দা বিশিষ্ট বা পর্দা বেষ্টিত অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। 1.2 যে কোষীয় অঙ্গাণু প্রোটিন তৈরি করতে সাহায্য করে সেটি হলো গলগি বস্তু, সাইটোপ্লাজম, লাইসোজোম নাকি রাইবোজোম? উত্তর হচ্ছে রাইবোজোম। 1.3 কোষের শক্তিঘর নামে পরিচিত যে অঙ্গাণুটি সেটি হলো গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম নাকি রাইবোজোম? উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্নে চলে আসবো। 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি। 1 × 2 = 2। তো এবার দেখো 2.1 প্রশ্ন কি আছে, এককোষী প্রাণী দেখার জন্য তুমি কোন অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করবে? উত্তর লিখবে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র। তারপরে 2.2 একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা 50টি। এটা ঠিক না ভুল জিজ্ঞেস করেছে, এটা হচ্ছে ভুল। তারপর 2.3 অ্যামিবার চলাফেরা সাহায্য করে ড্যাশ, কে সাহায্য করে? উত্তর হচ্ছে ক্ষণপদ। তারপরে 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 2 × 1 = 2। এবার প্রথম যে প্রশ্ন সেটা আমরা দেখে নেব। 3.1 কোষ পর্দাকে প্রভেদক ভেদ্য পর্দা বলে কেন? উত্তর লিখবে কোষ পর্দা সজীব কোষের বহি ও অন্তঃমাধ্যমের একটি অভিশ্রবণীয় প্রতিবন্ধক রূপে কাজ করে, তাই একে প্রভেদক ভেদ্য পর্দা বলে। 3.2 মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ লেখো। উত্তর লিখবে গোলাকার, ডিম্বাকার বা রডের মতো দেখতে। এর ধাত্রের মধ্যে নানান ধরনের উৎসেচক, রাইবোজোম ও নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ এরা থাকে। এরা খাদ্যের পরিশোষককে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ভেঙে শক্তি নির্গত করে। এরা দুটি প্লাজমা পর্দা দিয়ে ঘেরা কোষীয় অঙ্গাণু। অন্তঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করে। মাইটোকন্ড্রিয়া শক্তি নির্গমন প্রক্রিয়ায় অংশ নেয়। ঠিক আছে, গঠন ও কাজ তোমরা পেয়ে গেলে। এবার চলে আসো পরবর্তী প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 3 × 1 = 3। প্রথম যে প্রশ্ন তোমরা দেখো 4.1 উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ভূমিকা উল্লেখ করো। তো এর উত্তর তোমরা লিখবে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে এক ধরনের রঙিন গঠন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এরা হলো প্লাস্টিড। প্লাস্টিড মূলত 3 ধরনের হয়। প্রথমে দেখো ক্লোরোপ্লাস্টিড। যে প্লাস্টিডগুলির মধ্যে সবুজ রঙের রঞ্জক ক্লোরোফিল থাকে তারা হলো ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিডের মধ্যে গ্রানা নামক এক বিশেষ গঠন দেখা যায়, এদের উপস্থিতির জন্য উদ্ভিদের নানা অংশ সবুজ হয়। এবার হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। দিয়ে লিখবে দ্বিতীয় ধরনের প্লাস্টিডে কমলা, লাল, হলুদ ও অন্যান্য বর্ণের, এটা সবুজ থাকে না, এর মধ্যে রঞ্জক থাকে। এরা ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে, এদের ক্রোমোপ্লাস্টিড বলা হয়।
তারপর হচ্ছে লিউকোপ্লাস্টিড। তৃতীয় ধরনের প্লাস্টিড হলো বর্ণহীন, নানা ধরনের খাদ্য সঞ্চয় করা হচ্ছে এর কাজ। এবার দেখো 4.2, একটা ছবি আঁকতে বলেছে, একটি আদর্শ প্রাণী কোষের চিত্র আঁকতে বলেছে। তো দেখো চিত্রটা তোমরা কেমন করে আঁকবে দেখো। দেখো একটা আদর্শ প্রাণী কোষের চিত্র আঁকা হয়েছে এবং সেখানে পয়েন্টিং করা হয়েছে। তোমরা ভালো করে দেখে নেবে। এছাড়াও আদর্শ উদ্ভিদ কোষ, এটাও কিন্তু তোমরা ভালো করে করবে। আচ্ছা, আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এবার থেকে চালু হচ্ছে হলিস্টিক কার্ড, অর্থাৎ তোমাদের এবার থেকে হলিস্টিক প্যাটার্ন নিয়ে পরীক্ষা হবে। অর্থাৎ এর আগে যেখানে তোমাদের পূর্ণমান ছিল 15, এবার থেকে সেই পরীক্ষার পূর্ণমান হবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে প্রথম সেটের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র করিয়েছি। এছাড়াও 2 থেকে 3টে সেটের অল সাবজেক্টের প্রশ্নপত্র করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিও। তো দেখো, এই সেটটা আলোচনা করার আগে একবার তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। ভৌত পরিবেশের মধ্যে বল ও চাপ, স্পর্শ দ্বারা ক্রিয়াশীল বল। 2 নম্বর মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া। এর মধ্যে রয়েছে পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন। আর লাইফ সায়েন্সে রয়েছে দেহের গঠন। এগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। এবার দেখো তোমাদের মাস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, যেটা হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী। বল ও চাপ, এখান থেকে তোমরা পাবে 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, মোট পাবে 10 নম্বর। আর মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টার থেকে 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, মোট 10 নম্বর পাবে। আর লাইফ সায়েন্সে জীবদেহের গঠন থেকে তোমরা 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, মোট 10 নম্বর পাবে। অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সে 20 নম্বর আর লাইফ সায়েন্সে 10 নম্বর। অর্থাৎ প্রতিটি চ্যাপ্টার থেকে 10 নম্বরের প্রশ্ন তোমরা পাবে। মোট 30 নম্বর তোমাদের পরীক্ষা হবে। তো দেখো তোমাদের প্রথমে যারা গ্রুপে ফিজিক্যাল সায়েন্সে চলে যাচ্ছি আমরা, কি রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর বেছে লেখো। প্রথম প্রশ্ন দেখো, আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি নাকি 60 ডিগ্রি? উত্তর হচ্ছে 90 ডিগ্রি। পরের প্রশ্ন, সমভরের দুটি বস্তুকণার মধ্যে পারস্পরিক ব্যবধান পূর্বের 4 গুণ করা হলো, তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল 4 গুণ কমবে, 8 গুণ কমবে, 4 গুণ বাড়বে নাকি 16 গুণ কমবে? উত্তর হচ্ছে 16 গুণ কমবে। নেক্সট দেখো, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণাটির নাম প্রোটন, নিউট্রন, ইলেকট্রন নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে নিউট্রন। নেক্সট, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটা উষ্ণতায় হবে, 1 atm চাপে বিশুদ্ধ জলের ঘনত্ব কোনটা হবে? উত্তর হবে 1 কেজি পার লিটার। নেক্সট দেখো, পরমাণু কেন্দ্রকের চারপাশে ঘোরে প্রোটন নাকি ইলেকট্রন নাকি নিউট্রন নাকি নিউট্রন ও প্রোটন উভয়ই? উত্তর হচ্ছে ইলেকট্রন। পরের প্রশ্নে চলে যাবো। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন দেখো কি আছে, ঘর্ষণ বল একটি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে, তো এটা মিথ্যা। পরের প্রশ্ন, জলের আপেক্ষিক তাপের মান ড্যাশ ক্যালোরি পার গ্রাম? তো হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, প্রোটন আর নিউট্রন ইলেকট্রনের চেয়ে প্রায় 2000 গুণ ভারী। পরের প্রশ্ন, বাষ্পায়নের সঙ্গে উষ্ণতার কিরূপ সম্পর্ক? উত্তর লিখবে তরলের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বাষ্পায়নের হারও বৃদ্ধি পায়। পরের প্রশ্ন চলে যাবো, অ্যাসিডিক অ্যাসিড হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা সত্য না মিথ্যা? এটা সত্য। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন চলে যাবো, দেখো অনুঘটক কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে যেসব রাসায়নিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়িয়ে এবং কমিয়ে বিক্রিয়াটিকে প্রভাবিত করে কিন্তু বিক্রিয়ার শেষে নিচে অপরিবর্তিত থাকে তাদেরকে অনুঘটক বলে, যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2। আচ্ছা, যেই সব অনুঘটক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদেরকে কি বলে, এবং যেসব অনুঘটক বিক্রিয়ার বেগ কমিয়ে দেয় তাদেরকে কি বলে? এটা যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে লিখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। পরের প্রশ্ন দেখো 3.2, দুটি তরলের ঘনত্বের অনুপাত 1:2। একই উচ্চতার তরল স্তম্ভযুক্ত একই রকমের পাত্রে তাদের রাখা হলো, কোন ক্ষেত্রে পাত্রের তলদেশে চাপ বেশি ও কেন? উত্তর লিখবে দ্বিতীয় তরলের ক্ষেত্রে পাত্রের তলদেশে চাপ বেশি হবে, কারণ আমরা জানি পাত্রের তলদেশে তরলের চাপ তার ঘনত্বের উপর নির্ভর করে। তরলের ঘনত্ব যত বেশি হয় সেই তরলের চাপ তত বেশি হয়। দ্বিতীয় তরলের ঘনত্ব বেশি হওয়ায় পাত্রের তলদেশে চাপ বেশি হবে। পরের প্রশ্ন,
3.3 FeO প্লাস CO Fe প্লাস CO2 এই বিক্রিয়াটিতে জারক ও জারিত পদার্থ শনাক্ত করো। উত্তর লিখবে জারক পদার্থ হচ্ছে FeO আর জারিত পদার্থ হচ্ছে CO। নেক্সট, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্নে চলে আসবো। হলুদ রঙের ফেরিক ক্লোরাইড FeCl3 দ্রবণে বর্ণহীন স্ট্যানাস ক্লোরাইড SnCl2 যোগ করলে কি হবে? তো এই দ্রবণে যদি SnCl2 যোগ করা হয় FeCl3 দ্রবণে, তাহলে কি হবে সেটা লিখতে বলেছে। উত্তর লিখবে হলুদ রঙের ফেরিক ক্লোরাইড দ্রবণে বর্ণহীন স্ট্যানাস ক্লোরাইড বা SnCl2 যোগ করলে খুব ফিকে সবুজ রঙের ফেরাস ক্লোরাইড বা FeCl2 দ্রবণ উৎপন্ন হয়। একই সঙ্গে স্ট্যানিক ক্লোরাইড SnCl4 উৎপন্ন হয়। তো এর বিক্রিয়ার সংকেত দেখে নাও, 2FeCl3 প্লাস SnCl2 থেকে হবে 2FeCl2 প্লাস SnCl4। ঠিক আছে, এর সঙ্গে কিন্তু বিক্রিয়ার সংকেতটা অবশ্যই লিখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি, এর মান নির্ণয় করো। উত্তর লিখবে 0°C উষ্ণতায় 45° অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠের সঠিক 76 সেন্টিমিটার দীর্ঘ পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 76 সেন্টিমিটার দীর্ঘ পারস্তম্ভের চাপ। তাহলে পারস্তম্ভের উচ্চতা গুণ পারদের ঘনত্ব গুণ অভিকর্ষের ত্বরণ, মানে 76 গুণ 13.6 গুণ 981 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে হলো 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো গ্রুপ বি লাইফ সায়েন্স এর প্রশ্ন কিরকম দেখো। নিচের প্রশ্নগুলির উত্তর বেছে লেখো। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন দেখো কি আছে। কৃষ্টি দেখা যায় মাইটোকন্ড্রিয়ায়, লাইসোজোমে, গলগি বস্তুতে নাকি রাইবোজোমে? উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। পরের প্রশ্ন, যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস, লাইসোজোম নাকি লাইসোজোম? কোনটা হবে? উত্তর হবে লাইসোজোম। পরের প্রশ্ন, প্রাণীকোষের পর্দাহীন কোষ অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, সেন্ট্রোজোম নাকি রাইবোজোম? উত্তর হচ্ছে রাইবোজোম। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গায়ে পার্সনের অর্ধেকক দেখা যায়। উত্তর হচ্ছে ভুল। তারপর এটা 2 নম্বর, জীবাণু আক্রান্ত কোষকে ধ্বংস করতে পারে ড্যাশ অঙ্গাণু, তাকে লাইসোজোম। কোন অঙ্গাণু? লাইসোজোম। আচ্ছা, লাইসোজোমকে কি বলা হয় সেটা কমেন্ট লিখে অবশ্যই জানাবে। পরের প্রশ্ন 2.3, চোখের রেটিনায় উপস্থিত কোন কোষ মৃদু আলোর দর্শনে সাহায্য করে? উত্তর লিখবে দণ্ডাকার রড কোষ। আচ্ছা, দুটো রকমের কোষ হয়, রড কোষ আর কোন কোষ কিসে সাহায্য করে সেটা লিখে জানাবে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 2 গুণ 1 সমান 2। প্রথম প্রশ্ন দেখো, আত্মঘাতী থলি বলতে কি বোঝায় অথবা আত্মঘাতী থলি কি? একে আত্মঘাতী থলি বলার কারণ কি? উত্তর লিখবে গলগি বস্তু থেকে উৎপন্ন পর্দা দিয়ে ঘেরা থলির মতো অঙ্গাণু হলো লাইসোজোম। এর মধ্যে খাদ্যকে হজম করার, জীবাণুদের মেরে ফেলার ও পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে। লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে, তাই একে আত্মঘাতী থলি বলা হয়। আচ্ছা, তার উত্তরটা কিন্তু আমি বলে দিলাম, আমি প্রশ্ন করেছিলাম যদিও তোমাদের। প্লাস্টিড কয় প্রকার ও কি কি? উত্তর লিখবে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম এক ধরনের রঙিন গঠন ছড়িয়ে ছিটিয়ে আছে, এদের প্লাস্টিড বলে। প্লাস্টিড মূলত 3 প্রকার, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। এবার দেখো নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 3 গুণ 1 সমান 3। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে দুটি পার্থক্য লেখো। তো দেখো, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে পার্থক্য দেখো। উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে, প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে দ্বি একক পর্দা বেষ্টিত প্লাস্টিড থাকে, প্রাণী কোষে সাধারণত প্লাস্টিড থাকে না। উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না, প্রাণী কোষে একক পর্দা বেষ্টিত লাইসোজোম উপস্থিত। পরের প্রশ্ন, যৌগিক ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। উত্তর লিখবে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে উচ্চ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন একাধিক লেন্স ব্যবহার করা হয়ে থাকে, আর এটির ক্ষেত্রে বস্তুকে প্রায় 2000 থেকে 4000 গুণ বড় দেখা সম্ভব। অন্যদিকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। এটিতে বস্তুকে 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় দেখা সম্ভব। এটি সাধারণত ভাইরাস ও অন্যান্য
অণুজীবকে দেখার জন্য ব্যবহার করা হয়, এটা অণুজীব হবে। ঠিক আছে, দেখো তারপরে। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের হলিস্টিক প্যাটার্নজি প্রশ্ন এবং তার উত্তর। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমরা জানো তোমাদের এবার থেকে চালু হচ্ছে হলিস্টিক কার্ড। তোমাদের এই পরীক্ষাটিও হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী হবে, অর্থাৎ 15 নম্বরের পরীক্ষা কিন্তু তোমাদের এবার হবে না, 30 নম্বর পরীক্ষা হবে। তোমাদের এর আগে দুটো সেটের পরিবেশ এবং বিজ্ঞানের প্রশ্ন উত্তর করিয়েছি, এছাড়া অল সাবজেক্টের 2 থেকে 3টে সেটের করে প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে নিতে পারো। তো দেখো, প্রশ্ন উত্তর শুরু করার আগে একবার দেখে নেবো তোমাদের সিলেবাসে ঠিক কী কী রয়েছে। তোমাদের সিলেবাসে ভৌত পরিবেশ থেকে রয়েছে বল ও চাপ, স্পর্শ দ্বারা ক্রিয়াশীল বল, মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে রয়েছে পদার্থের আকৃতি, প্রকৃতি, পদার্থের গঠন, আর জীবন বিজ্ঞানে রয়েছে দেহের গঠন। এগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। এবার দেখো তোমাদের নাম্বার বিভাজনটা হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী কীরকম হতে চলেছে। বল ও চাপ, এখান থেকে তোমরা পাবে 10 নম্বর। 2 নম্বর চ্যাপ্টার মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে তোমরা 10 নম্বর পাবে। আর জীবন বিজ্ঞানে জীবদের গঠন, এখান থেকেও তোমরা 10 নম্বর পাবে। বিভাজনগুলো একবার তোমরা দেখে নিও, এরকম করে বিভাজন হবে। এমসিকিউ তোমাদের 4টে থাকবে, তোমাদের 1 নম্বর প্রশ্ন থাকবে 2টো, 2 নম্বর প্রশ্ন থাকবে 2টো। এইভাবে তোমাদের প্রতিটি চ্যাপ্টারে 10 নম্বর করে নাম্বার বিভাজন হবে, মোট 30 নম্বর পরীক্ষা। তো দেখো তোমাদের এই সেটের প্রথম যে গ্রুপ আছে, গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স, সেটা একবার দেখে নাও। নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্নে চলে আসবো। দেখো, প্রদত্ত কোন বিক্রিয়াটিতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না? তো কি কি অপশন আছে দেখো। জেডেন এর সঙ্গে লঘু H2SO এর বিক্রিয়া হলে, তুতের জলীয় দ্রবণের সাথে লোহার বিক্রিয়া হলে, Al এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়া হলে, লোহিত তপ্ত লোহার সঙ্গে স্টিমের বিক্রিয়া হলে। তো এটার যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে তুতের জলীয় দ্রবণের সঙ্গে লোহার বিক্রিয়া হলে। ঠিক আছে, নেক্সট দেখো 1.2, সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন নাকি পাউন্ডাল নাকি নিউটন নাকি কুলম? উত্তর হচ্ছে ডাইন। আচ্ছা, এসআই পদ্ধতিতে বলের একক কী হবে? তোমরা কমেন্ট লিখে অবশ্যই জানাবে, এবং সেই সঙ্গে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে এসছো সেটা লিখতে ভুলবে না। নেক্সট চলে আসছি। দেখো 1.3, নিম্নলিখিত কোন যৌগে অণুর অস্তিত্ব আছে? পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড। উত্তর হচ্ছে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। পরের প্রশ্ন, সীসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক। তো এটার যেটা সঠিক উত্তর সেটা কি হবে তোমরা দেখে নাও। সেটা হচ্ছে ডি, উভয় ধাতুরই গলনাঙ্কের থেকে কম। বোঝা গেল? নেক্সট দেখো 1.5, ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক 61°C। নেক্সট চলে যাচ্ছি 2-এর দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন দেখো, পোড়া চুনকে জলে ফেললে কি উৎপন্ন হবে? এক কথা উত্তর দেওয়া হবে এটা। পোড়া চুন অর্থাৎ CaO কে জলে ফেললে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যার সংকেত CaOH2 উৎপন্ন হবে। নেক্সট দেখো 2.2, কিউপ্রিক আয়নের যোজ্যতা 2, এটা সত্য না মিথ্যা বলতে বলেছে। এটা সত্য, দেখেন এখানে সত্য লেখানো হয়েছে। নেক্সট, তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এমন ধাতব পদার্থের উদাহরণ দাও। উত্তর লিখবে তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এমন ধাতব পদার্থের উদাহরণ হলো ঢালাই লোহা, পিতল ইত্যাদি। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো 2.4, জৈব অনুঘটকগুলি প্রধানত কার্বোহাইড্রেট জাতীয় যৌগ। এটা সত্য না মিথ্যা লিখতে হবে। এটা মিথ্যা। নেক্সট 2.5, শূন্যস্থান পূরণ করো। নির্দিষ্ট ঘরের জলের উষ্ণতা 20°C বাড়াতে যে পরিমাণ তাপ প্রয়োজন, ওই একই ঘরের উষ্ণতা -°C বাড়াতে তার দ্বিগুণ তাপের প্রয়োজন। উত্তর 40°C। পরেরটা, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন, একটি ছোট পেরেক টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটা স্টিলের বাটি বালতির জলে ভেসে থাকে কেন? উত্তর কি লিখবে দেখো। ছোট পেরেকের আয়তন অনেক কম, যার ফলে পেরেক দ্বারা অপসারিত জলের
বা তরলের ওজন কম হয়। এক্ষেত্রে পেরেকের ওজন বেশি হয় এবং জলের প্লাবতামান কম হয়, ফলে পেরেক জলে ডুবে যায়। কিন্তু স্টিলের বাটির আয়তন বেশি হওয়ায় বাটি দ্বারা অপসারিত জলের ওজন অনেক বেশি হয়। এক্ষেত্রে স্টিলের বাটির ওজনের চেয়ে জলের প্লাবতা মান বেশি, ফলে স্টিলের বাটি জলে ভেসে থাকে। নেক্সট দেখো 3.2, রাসায়নিক কারখানায় কঠিন অনুঘটককে সূক্ষ্ম চূর্ণ অথবা সরু তারজালির আকারে রাখা হয় কেন? উত্তর লিখবে, পুরনো অনুঘটককে গুঁড়ো করলে অনুঘটকের ক্ষেত্রফল বাড়ে, অনুঘটকের কাজও তাড়াতাড়ি ঘটে। তাই রাসায়নিক কারখানায় কঠিন অনুঘটক ব্যবহার করলে তা সূক্ষ্ম গুঁড়ো বা সূক্ষ্ম তারজালির আকারে রাখা হয়। নেক্সট দেখো 3.3, কোনো তরলে ডোবানো বস্তুর উপর ক্রিয়াশীল প্রবণতা বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর লিখবে, কোনো তরলে ডোবানো বস্তুর উপর ক্রিয়াশীল প্রবণতা বল সাধারণত দুটি বিষয়ের উপর নির্ভর করে। যে প্রথম পয়েন্ট দিবে, বস্তুর আয়তন বেশি হলে অপসারিত তরলের আয়তন বেশি হয়, ফলে অপসারিত তরলের ওজনও বেশি হয় এবং প্লবতার মান বেশি হবে। 2, তরলের ঘনত্ব বেশি হলে প্লবতার মান বেশি হয়। এবার দেখো নেক্সট 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম যে প্রশ্ন দেখে নাও কি আছে। গ্যালভানাইজেশন কাকে বলে? লোহায় মরিচা ধরা আটকানোর দুটি উপায় লেখো। উত্তর লিখবে, লোহার উপরে জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহার মরচে ধরায় বাধা দেয়। লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার এই পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলা হয়। আর লোহায় মরচে ধরা আটকানোর দুটি উপায় হচ্ছে, 1, লোহার উপরে তেল রং বা আলকাতরার প্রলেপ দিলে লোহার জল ও বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে সহজে মরচে ধরে না। 2, লোহার উপর জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহার মরচে ধরায় বাধা দেয়। এবার চলে আসবো পরবর্তী যে প্রশ্ন, তড়িতের প্রভাবে রাসায়নিক পরিবর্তন ঘটেছে সমীকরণ সহ এমন উদাহরণ দাও। দেখো এই প্রশ্নের উত্তরটা ডিসপ্লে হচ্ছে, আমি আর পড়ছি না। এখান থেকে লিখবে, জলে একটু সালফিউরিক অ্যাসিড মিশিয়ে তার মধ্যে ব্যাটারির সাহায্যে তড়িৎ পাঠালে দেখা যাবে। এখান থেকে লেখা শুরু করবে। দিয়ে দেখো এখানে সংকেত দেওয়া আছে 2H2O 2H2, এই শেষের যে দুইগুলো সেটা নিচের দিকে হবে, ঠিক আছে? ও এর টুটা নিচের দিকে, যেমন অক্সিজেনের সংকেত দেখে তেমন করে লিখবে, ঠিক আছে? এতটা অবধি লিখলেই এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। চলে আসবে পরবর্তী প্রশ্ন। গ্রুপ বি দেখো লাইফ সায়েন্সে কি আছে। প্রথম যেটা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন, আত্মঘাতী থলি বলা হয় গলগি বস্তুকে, লাইসোজোমকে, রাইবোজোমকে নাকি সেন্ট্রোজোমকে? উত্তর হচ্ছে লাইসোজোমকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো 1.2, এন্ডোপ্লাজমিক জালিকা উৎপন্ন হয় কোথা থেকে? তো এর যে সঠিক উত্তর সেটা কি হবে দেখে নাও, প্লাজমা পর্দা থেকে, অর্থাৎ খ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 1.3, চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম কোষটি হলো কোন কোষ? এটা খ নম্বরে আছে। নেক্সট দেখো 1.2 এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2। আমি একটি পর্দা ঘেরা অঙ্গাণু যার মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে, আমার নাম কি? উত্তর হচ্ছে লাইসোজোম। নেক্সট, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গায়ে পার্সনের অর্ধেকক দেখা যায়, এটা ভুল। সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছিল এটা। 2.3, পিতা মাতা থেকে বংশগত বৈশিষ্ট্য তাদের সন্তানের মধ্যে বহন করে কে? জিন। নেক্সট, নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 2 গুণ 1 সমান 2। প্রথম প্রশ্নে চলে আসবো, দেখো কি আছে। গলগি বস্তুর গঠন উল্লেখ করো, গলগি বস্তুর কাজ উল্লেখ করো। তো উত্তর লিখবে, গলগি বস্তুর নিউক্লিয়াসের কাছে থাকা চ্যাপ্টা থলি, লম্বা থলি বা ছোট গহ্বরের মতো গঠনযুক্ত অঙ্গাণু। কোষমধ্যস্থ বিভিন্ন বস্তু যেমন হরমোন, উৎসেচক, পরিবহন ও ক্ষরণে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? উত্তর লিখবে, যে অনুবীক্ষণ যন্ত্রে বস্তুকে অনেক গুণ বড় দেখানোর জন্য উচ্চ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন একাধিক লেন্স ব্যবহার করা হয় এবং বস্তুকে আলোকিত করার জন্য দৃশ্যমান আলো ব্যবহার করা হয়, তাকে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র বলে। নেক্সট চলে আসবো, নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 3 গুণ 1 সমান 3। প্রথম প্রশ্ন দেখো কি আছে। একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করো। দেখো এখানে একটা আদর্শ উদ্ভিদ কোষের চিত্র আঁকা হয়েছে, তোমরা সুন্দর করে এটা দেখে এঁকে নেবে, ঠিক আছে? এবার দেখো পরবর্তী প্রশ্ন 4.2, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? তো কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় দেখে নাও। 1 নম্বর পয়েন্টে লেখানো হচ্ছে, তারপর 2 নম্বর পয়েন্ট, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি ভিডিওটা। 3, 4, 4টে পয়েন্ট তোমরা লিখে নেবে কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের সেট
4-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে পরিবেশ ও বিজ্ঞানের 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের অন্যান্য সাবজেক্টের 4 থেকে 5টা সেটের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে, সেইগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে পেয়ে যাবে। তোমাদের যেহেতু এবার চালু হচ্ছে হলিস্টিক কার্ড, তার জন্য এবার থেকে তোমাদের পরীক্ষায় পূর্ণমান থাকবে 30, সময় পাবে তোমরা 1 ঘন্টা। আর এই পরীক্ষাটি তোমাদের 2রা এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। দেখে নাও তোমাদের এই যে পরীক্ষা আছে তার সিলেবাসে কি রয়েছে। প্রথমে ভৌত পরিবেশ থেকে রয়েছে বল ও চাপ, স্পর্শ দ্বারা ক্রিয়াশীল বল, মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া রয়েছে। সেখান থেকে রয়েছে পদার্থের প্রকৃতি, পদার্থের গঠন, আর জীবন বিজ্ঞানে রয়েছে দেহের গঠন। এইগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। আর তোমাদের যে 3টে চ্যাপ্টার আছে, প্রতিটি চ্যাপ্টার থেকে তোমাদের 10 নম্বর করে থাকবে। অর্থাৎ বল ও চাপ থেকে 10 নম্বর, মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া থেকে 10 নম্বর থাকবে। আর জীবন বিজ্ঞানের জীবদেহের গঠন থেকে তোমাদের 10 নম্বর থাকবে। মোট 30 নম্বর পরীক্ষা তোমাদের হবে। তো দেখে নাও তোমাদের গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্সে প্রথম যে প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে লেখো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, নির্দিষ্ট আয়তন ও আকার আছে কোন পদার্থের? আমরা জানি তরল পদার্থের এবং গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আকার নেই, তাই কঠিন পদার্থের এটা হচ্ছে সঠিক উত্তর। নিজস্ব আকার এবং আয়তন আছে কঠিন পদার্থের। পরের প্রশ্ন, একটি বস্তুকে মেঝেতে রেখে টানলে টানের বিপরীত দিকে যে বল ক্রিয়া করে তা হলো, উত্তর হচ্ছে ঘর্ষণ বল। পরের প্রশ্ন কি আছে দেখে নাও। নেক্সট প্রশ্ন 1.3, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায় নাকি বেড়ে যায়, নাকি একই থাকে, নাকি শূন্য হয়? উত্তর হচ্ছে কমে যায়। আচ্ছা, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক যে কমে যায় তার যদি কোনো উদাহরণ তোমরা জানো সেটা কমেন্ট লিখে অবশ্যই জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সে লিখতে কিন্তু ভুলবে না। পরের প্রশ্নে চলে যাবো আমরা। জলের দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে NaCl, CCl4, C12, H22O11, নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে NaCl। পরের প্রশ্ন 1.5, এসআইতে বলের একক হচ্ছে নিউটন। CGS পদ্ধতিতে বলের একক কি সেটা কমেন্ট লিখে অবশ্যই জানাবে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন চলে যাবো। দেখো প্রথম প্রশ্নে যেটা রয়েছে, 1 নিউটন বল 1 গ্রাম কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে বস্তুটিতে 1 ত্বরণ সৃষ্টি হবে। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা। নেক্সট চলে যাবো আমরা। দেখো, লোহার চামচে নিকলের প্রলাপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করবে? উত্তর লিখবে, লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে ক্যাথোডে লোহার চামচ ও অ্যানোডে বিশুদ্ধ নিকেলের পুরুপাত ব্যবহার করতে হবে। পরের প্রশ্ন, জলের ঘনত্ব কত? উত্তর লিখবে 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পরের প্রশ্ন, নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক আধানযুক্ত কণাকে কি বলে? উত্তর লিখবে, নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক আধানযুক্ত কণাকে প্রোটন বলে। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রমাণ বায়ুর চাপ 76 সেন্টিমিটার উঁচু পরস্তম্ভের চাপের সমান। তো এর যেটা শূন্যস্থানে হবে সেটা 76 হবে। পরের প্রশ্ন 3 প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন দেখো কি আছে, হাইড্রোজেন পারক্সাইডে MnO2 গুঁড়ো মেশালে তাড়াতাড়ি অক্সিজেন বুদবুদ নির্গত হয় কেন? উত্তর লিখবে, হাইড্রোজেন পারক্সাইডে MnO2 গুঁড়ো মেশালে MnO2 অনুঘটক হিসেবে কাজ করে এবং রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়িয়ে দেয়। তাছাড়া MnO2 গুঁড়ো আকারে ব্যবহার করলে ক্ষেত্রফল বাড়ে এবং কাজ তাড়াতাড়ি হয়। পরের প্রশ্ন, টরিশেলির পরীক্ষায় নলটিতে পারস্তম্ভের ওপর ছিদ্র করলে কি হবে এবং কেন? উত্তর লিখবে, টরিশেলির পরীক্ষায় নলটিতে পারস্তম্ভের ওপর ছিদ্র করলে পারদ ওই নল দিয়ে ওপরে উঠবে না, ফলে বায়ুর চাপ নির্ণয় করা সম্ভব হবে না। কারণ নলের ওই ছিদ্র দিয়ে বায়ু প্রবেশ করবে এবং পারদের ওপর বড় পাত্রের ন্যায় সমান চাপ প্রয়োগ করবে। পরের প্রশ্ন, লোহায় মরিচা ধরা আটকানো 2টি উপায় লেখো। উত্তর লিখবে, লোহায় মরিচা ধরা আটকানো 2টি উপায়। 1, লোহার উপরে তেল রং বা আলকাতরা প্রলেপ দিয়ে লোহা জল ও বাতাসের সংস্পর্শে আসতে পারে না, ফলে সহজে মরচে ধরে না। 2, লোহার উপর জিঙ্কের আস্তরণ দিলে জিঙ্ক লোহার মরচে ধরায় বাধা দেয়। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। তাপমোচী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। আর তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ লেখো।
উত্তর লিখবে যেসব রাসায়নিক বিক্রিয়া ঘটলে তাপ উৎপন্ন হয় তাদের তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বলে। তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হলো CH4+2O2 থেকে CO2+2H2O তাপ। আর তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ কি? ওয়েল্ডিং বা ধাতু ঝালাই করতে এক রকমের তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার প্রয়োগ করা হয়। এখানে অ্যাসিটিলিন গ্যাসকে পুড়িয়ে তাপ পাওয়া যায় এবং এত বেশি উষ্ণতা সৃষ্টি হয় যে লোহা গলে যায়। পরের প্রশ্ন 4.2 থার্মোমিটারের নিচের দিকে যে চকচকে কুণ্ডটি থাকে তার মধ্যে পারদ ভর্তি থাকে। পারদ একটি তরল পদার্থ। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি। 1 লিটার পারদের ভর কত গ্রাম নির্ণয় করো। তো 1 লিটার হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। তাহলে 1 ঘন সেন্টিমিটার পারদের ভর হচ্ছে 13.6 গ্রাম। অতএব 1000 ঘন সেন্টিমিটার পারদের ভর, এটা 13.6 এর সঙ্গে 1000 গুণ হয়ে যাবে, পাবো আমরা 13,600 গ্রাম। পরের প্রশ্ন গ্রুপ বি লাইফ সায়েন্সে চলে আসছি আমরা। দেখো লাইফ সায়েন্সে কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর বেছে নিয়ে লেখো। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন কি রয়েছে, অত্যন্ত ঠান্ডা ও শুকনো পরিবেশের প্রাণীদের দেহে থাকে কি থাকে? উত্তর হচ্ছে অ্যান্টিফ্রিজ প্রোটিন। নেক্সট দেখো, কোষের প্রোটিন ফ্যাক্টরি হলো গলগি বস্তু নাকি প্লাস্টিড নাকি রাইবোজোম নাকি মাইটোকন্ড্রিয়া? উত্তর হচ্ছে রাইবোজোম। পরের প্রশ্ন, লাইসোজোম কোন অঙ্গাণুটি থেকে উৎপন্ন হয় এর মধ্যে? তো উত্তর হচ্ছে গলগি বস্তু থেকে উৎপন্ন হয়। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো দুটি। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। দেখো ড্যাশ থেকে গলগি বস্তু সৃষ্টি হয়, উত্তর হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা। পরের প্রশ্ন, কমলা লেবুর খোসায় ক্রোমোপ্লাস্টিড থাকে, এটা ঠিক। নেক্সট, উদ্ভিদের দেহে কি কি ধরনের কলা দেখা যায়? উত্তর লিখবে স্থায়ী কলা ও ভাজক কলা। পরের প্রশ্ন, নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 2 গুণ 1 সমান 2। প্রথম প্রশ্ন, কোষ পর্দার দুটি কাজ উল্লেখ করো। উত্তর লিখবে কোষ পর্দা নিম্নলিখিত কাজগুলি সম্পন্ন করে থাকে। 1, কোষমধ্যস্থ সজীব অংশকে রক্ষা করে। 2, কয়েক প্রকার কোষ অঙ্গাণু এবং নিউক্লিয় পর্দা সৃষ্টি করে। নেক্সট দেখো, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি? উত্তর লিখবে কোষের গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। নেক্সট দেখো কি রয়েছে, নিচের প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। 3 গুণ 1 সমান 3। প্রথম প্রশ্ন, উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ভূমিকা উল্লেখ করো। উত্তর লিখবে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে এক ধরনের রঙিন গঠন ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা হলো প্লাস্টিড। প্লাস্টিড মূলত 3 ধরনের হয়। ক্লোরোপ্লাস্টিড, যে প্লাস্টিকগুলোর মধ্যে সবুজ রঙের রঞ্জক ক্লোরোফিল থাকে তারা হলো ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিডের মধ্যে গ্রানা নামক এক বিশেষ গঠন দেখা যায়। এদের উপস্থিতির জন্য উদ্ভিদের নানা অঙ্গ সবুজ হয়। তারপরে ক্রোমোপ্লাস্টিড লিখবে, দিয়ে লিখবে দ্বিতীয় ধরনের প্লাস্টিডে কমলা, লাল, হলুদ ও অন্যান্য বর্ণের রঞ্জক থাকে, সবুজ ছাড়া। এরা ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে, এদের ক্রোমোপ্লাস্টিক বলা হয়। আর লিউকোপ্লাস্টিড হচ্ছে, আর এটা হচ্ছে 3 নম্বর প্লাস্টিড, এটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড, নানা ধরনের খাদ্য সঞ্চয় করা হচ্ছে এর কাজ। পরের প্রশ্ন, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের দুটি পার্থক্য লেখো। দেখো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য লেখানো হয়েছে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এই কোষে উদ্ভিদ কোষে দ্বি-একক পর্দা বেষ্টিত প্লাস্টিড থাকে, আর প্রাণী কোষে সাধারণত প্লাস্টিড থাকে না। আর উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না, আর প্রাণী কোষে একক পর্দা বিশিষ্ট লাইসোজোম উপস্থিত থাকে। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের হলিস্টিক প্যাটার্ন এই প্রশ্নের উত্তর। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, এবং পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কমেন্ট লিখে অবশ্যই জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। আর এই প্রশ্নই যে তোমাদের পরীক্ষায় হুবহু আসবে এমন কোনো ব্যাপার নয়, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের মোট 4টে সেটের প্রশ্ন উত্তর করানো হলো, সেগুলো ভালো করে দেখো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, এবং পরবর্তী যে সেটগুলো দিব সেগুলো ভালো করে দেখো। তাহলে দেখবে পরীক্ষায় তোমাদের 100% সাফল্য নিশ্চিত। তোমাদের পরীক্ষা হতে আর বেশি সময় নেই, তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।